হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্স ক্লাস। ফিজিক্স ক্লাসে আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়বো ওইটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ গতি। এই চ্যাপ্টারে আমরা আমাদের দুইটা ক্লাস নিব। এক ক্লাসে আমরা বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে আমরা সিকিউ আলোচনা করব। তারপর আমরা সিকিউ আলোচনা করব। তোমাদের অনেকের বেসিক স্ট্রং বাট সিকিউ সলভ করতে পারো না, তার জন্য আমাদের যে সিকিউ স্পেশাল ক্লাস থাকবে ওই ক্লাসে একটা তোমরা করবে, অর্থাৎ গতির যে পার্ট 2, ওইটাতে আমরা সিকিউ সলভ করব। বিগত বছরের যত কোশ্চেন এসেছে সবগুলো অ্যানালাইসিস করে যে কোশ্চেন গুলো করলে তোমার আর বাকি যত ধরনের কোশ্চেনই হোক না কেন, যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে হোক না কেন, তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো আজকে আমরা গতি চ্যাপ্টারটি শুরু করি। তো গতি যখন আমরা বলি তখন আমাদের মাথায় কি আসে? যখন তুমি দাঁড়িয়ে থাকো, তোমার সামনে দিয়ে যখন একটা গাড়ি যায়, তখন ও হচ্ছে তোমার সাপেক্ষে গতিশীল, ঠিক আছে? তো আমাদের বাসায় পাখা আছে, পাখা ঘুরে, তো এটা একটা গতি, অর্থাৎ এটা গতিশীল, ঘুরতে থাকে সবসময়। তারপর এখন যে আমরা গতি বুঝতে পারি কিভাবে, এখানে আমরা কোনো বস্তু যে গতিশীল নাকি স্থিতি, তার অবস্থানটা কেমন, তা আমরা কিভাবে বুঝতে পারি? এটা বুঝতে পারি আমরা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে। তো প্রসঙ্গ কাঠামো কি? যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করতে পারি, তাকে প্রসঙ্গ কাঠামো বলা। আসেন আমরা এটা একটু বুঝি। আমি আগে বলে দিচ্ছি যে এই নোটটা যদি তোমরা আমার কাছ থেকে পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা পিডিএফ দিয়ে দেব। আর আর এই নোটটা সাজানো হয়েছে তোমাদের যে পুরাতন বই, 2017 সালের যে বইটা আছে, সকল স্কুলের টিচাররা এটাকে প্রেফার করে। তো ওই বইটা এবং নতুন বইটা সমন্বিত করে এই নোটটা বানানো হয়েছে। তো এই নোটটাই তোমাদেরকে আমি এই ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেব, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা মূল টপিক, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমরা কোনো বস্তু, অর্থাৎ মনে করো প্রসঙ্গ কাঠামো হচ্ছে গাছ। গাছকে আমরা যদি প্রসঙ্গ কাঠামো ধরি, তুমি ট্রেন দিয়ে যাচ্ছ, তো গাছের সাপেক্ষে কিন্তু ট্রেন গতিশীল। তো আমরা গাছকে প্রসঙ্গ কাঠামো ধরার কারণে আমরা বুঝতে পারছি যে ট্রেনটি গতিশীল, ঠিক আছে? তার মানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা বিন্দু, যে বিন্দুকে আমরা ধরলে বুঝতে পারবো যে কোনো বস্তু বা প্রাণী গতিশীল নাকি স্থিতি, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা সংজ্ঞাও লিখে দেব। আমরা ফার্স্টে প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা লিখি। প্রসঙ্গ কাঠামো যে যে দৃঢ় বস্তুর সাথে সাথে তুলনা করে আমরা আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতিগতি, অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করতে পারি, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। সবাই এই সংজ্ঞাটা কি সবাই বুঝতে পারছো? ধরো আমরা কোন একটা বস্তুকে আমরা ধরলাম এটা হচ্ছে স্থির, অর্থাৎ এমন একটা বস্তু যেটা দৃঢ় বস্তু, এটার সাথে আমরা অন্য একটা বস্তুকে আমরা যদি তুলনা করি, তুলনা করার পর আহ, তুলনা করার পর এর আমরা কি জানতে পারি? বস্তুটা কি স্থির অবস্থায় আছে না গতি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, তা আমরা ওই দৃঢ় বস্তুর সাথে যদি তুলনা করি তাহলে আমরা জানতে পারি যে এটা গতিশীল নাকি স্থিতি। তো এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তারপর আসে স্থিতি।
স্থিতি কি? স্থিতি হচ্ছে যদি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। বুঝছো সবাই? সংজ্ঞাটা আবার বলি। সংজ্ঞাটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে, অর্থাৎ সময় যখন পরিবর্তন হবে, সময়ের পরিবর্তনের সাপেক্ষে যদি এই ধরো এই বস্তুটা আমার হাতে আছে, এটা সময় অতিবাহিত হচ্ছে কিন্তু বস্তুর কোনো স্থানান্তর হচ্ছে না, বস্তু চলাচলও করছে না, অর্থাৎ এর কোনো পরিবর্তন হচ্ছে না অবস্থানের, তার মানে এটা কি? স্থিতি। স্থিতি। তো এটাতে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো পরিবর্তন ঘটছে না, তখন ওই বস্তুকে আমরা স্থিতিশীল বা স্থির বস্তু বলি। আর আর এই বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। এই বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় এর, যেহেতু এর পরিবর্তন হচ্ছে না, কোনো স্থানান্তর হচ্ছে না, তার এই এক এখানে থাকার যে প্রবণতা সেটাকে বলা হয় স্থিতি। আসুন আমরা এখন স্থিতির সংজ্ঞা দেখি। স্থিতির সংজ্ঞার মধ্যে কিন্তু এখানে আরো দুটি সংজ্ঞা চলে আসে। একটা হচ্ছে তোমাদের স্থিতিশীল কাকে বলে, আর এখানে আবার স্থিতি। তো আমরা দেখি সময়ের পরিবর্তনের সাপেক্ষে সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বের সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। আমরা তো এখানে স্থিতির সংজ্ঞা লিখবো, এখানে হচ্ছে স্থির বস্তু বা স্থিতিশীল কাকে বলে এটার সংজ্ঞা হয়েছে, কিন্তু আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। লেখাগুলো অনেক সুন্দর, ঠিক আছে? স্থিতি বলে। তো আমরা স্থিতি পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপর আসেন আমরা গতি, তারপর হচ্ছে আমাদের কি গতি, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বো যাতে আমাদের কোনো টপিক বাদ না যায়, ঠিক আছে? এখন আমরা আসেন গতি। সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে, আর এই অবস্থানের পরিবর্তন ঘটনাকে বলে গতি। অর্থাৎ আমার হাতে মার্কারটা আছে, ঠিক আছে? এটাকে যদি আমি এখানে আছে, এখান থেকে যদি আমি এটাকে সরিয়ে এখানে নিয়ে যাই, তার মানে এটার অবস্থানের পরিবর্তন হয়েছে, এটা এখান থেকে এখানে আসতে গতি হয়েছে, অর্থাৎ গতিশীল হয়েছে বস্তুটা। তো এটা গতিশীল হলো, তার মানে হচ্ছে সময়ের সাথে এটা গতিশীল হয়েছে। আর এই গতিশীল হওয়াকে বলা হয় আমাদের, যেহেতু এটা সময়ের সাপেক্ষে এটার অবস্থানের পরিবর্তন হয়েছে, সেহেতু তখন এই বস্তুকে আমরা গতিশীল বস্তু বলি, ঠিক আছে? তো তার এই অবস্থানের পরিবর্তনের ঘটনাকে আমরা বলা হয় গতি। তো আমরা আসেন আবার গতি সংজ্ঞাটা লিখব। এই দুইটা সবাই উঠানো হয়েছে? প্রত্যেকটা
চ্যাপ্টার যদি আমরা এভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের বেসিক থেকে শুরু করে একদম সিকিউ সলভ এমসিকিউ সব কভার হয়ে যাবে। বেসিক স্ট্রং থাকলে তোমাদের এমসিকিউ পর্যন্ত তোমাদের কভার হয়ে যাবে। একটু প্র্যাকটিস করবা, দেখবে সব পারো তোমরা। আসলে আমরা এখন গতি দেখি, গতি কাকে বলে। এটা হচ্ছে আমাদের সময় এর পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে পার্শ্বের সাপেক্ষে যখন কোন বস্তুর পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে। আর অসুস্থতার কারণে তোমাদের এতদিন ক্লাস নিতে পারেনি, দেখছি তো কাশি এখনো রয়ে গেছে, জ্বর সর্দি ঠান্ডা ছিল, এখন কাশিটা একটু রয়ে গেছে। আর এই অবস্থানের পরিবর্তন ঘটনাকে গতি বলে। তারপরে টপিক আমাদের হচ্ছে কি সরল রৈখিক গতি। গতির বিভিন্ন প্রকার রয়েছে, আমরা বিভিন্ন প্রকার এখন দেখব। বইয়ে তোমাদের যে যে প্রকারগুলো দেওয়া আছে ওই প্রকারগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমাদের আশা করি যেটুকু পড়েছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আসেন বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা আলোচনা করি। এখানে আমাদের ফার্স্টে দেওয়া আছে হচ্ছে সরল রৈখিক গতি, অর্থাৎ কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি। এটার উদাহরণ কি হতে পারে? অর্থাৎ সোজা রাস্তায় গাড়ি যখন চলাচল করে ওটা হচ্ছে সরল রৈখিক গতি, ঠিক আছে। তো আমরা সরল রৈখিক গতির আমরা সংজ্ঞাটা লিখি। সরল রৈখিক গতি, ঠিক আছে। কোন কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতি হচ্ছে সরল রৈখিক গতি। সরলরৈখিক গতি সবাই ক্লিয়ার? সরলরৈখিক গতির উদাহরণ হচ্ছে সোজা রাস্তায় যখন গাড়ি চলাচল করে, সরল রেখায় চলাচল করে, তখন সেটা হচ্ছে সরলরৈখিক গতি। এখন আসেন আমরা ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি কি? কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে ঘুরতে থাকে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ আমাদের ঘরে আছে, সেটা হচ্ছে পাখা। পাখা যখন ঘুরে ওইটা একটা নির্দিষ্ট দূরত্বে, প্রত্যেকটা ডানার কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্বটা বজায় রেখে ওরা ঘুরতে থাকে, এই ঘোরাটা হচ্ছে ঘূর্ণন গতি। তো আরেকটা হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির যে কাঁটাটা ঘুরে টিক 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 করে, এটা দেখবে নির্দিষ্ট একটা দূরত্বে, একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা দূরত্বে সেটা সবসময় ঘুরতে থাকে, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। তো আমরা ঘূর্ণন গতি যদি সংজ্ঞাটা লিখি কিভাবে লিখতে পারি? ঘূর্ণন
গতি। কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটা ঘূর্ণন গতি। সবাই ঘূর্ণন গতির সংখ্যা এটা লিখবে। আর উদাহরণে কি পাখার ঘূর্ণন আর হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণন। ঠিক আছে, তারপর আসেন আমাদের চলন গতি। চলন গতিটা একটু আমরা দেখি। কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই দিকে একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। এক এর এর উদাহরণ হচ্ছে এটা কি ডাস্টার। এই ডাস্টারটা মনে করে এই টেবিলে আছে, টেবিলের এই মাথায় আছে। এই মাথা থেকে যদি আমরা এটাকে এখান থেকে যদি সরিয়ে আমরা এদিকে এই মাথায় নিয়ে আসি, টেবিলের এই প্রান্ত থেকে আমরা যদি এই প্রান্তে নিয়ে আসি তখন সেটা হয়ে যায় চলন গতি। কারণ এখানে বলা হয়েছে যে কোনো কিছু যদি এমন ভাবে থাকে যেন বস্তুর সকল কণা একই দিক সময়ে একই দিকে যেতে থাকে। অর্থাৎ এটা দেখো এর এটা কিন্তু একই সময়ে একই দিকে গেছে, তার মানে এটা হচ্ছে চলন গতির উদাহরণ। চলন গতি কি? চলন গতি। কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা সকল কণা একই সময়ে একই দিকে দিকে যেতে থাকে তাহলে সেটা চলন গতি। আশা করি সবাই চলন গতি পর্যন্ত ক্লিয়ার। তারপর আমাদের এখানে আর দুইটা গতি আছে, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর একটা হচ্ছে সরল স্পন্দন গতি। এই দুইটা গতি নিয়ে এখন আমরা আলোচনা করব। আলোচনা করলে আমাদের গতির বিভিন্ন প্রকার শেষ হবে। পর্যায়বৃত্ত গতি। আসেন এখন আমরা পর্যায়বৃত্ত গতি কি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক হতে পারে। এটার উদাহরণ তোমাদের ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। পর্যায়বৃত্ত গতি। আমরা ছোটবেলায় কি করেছি? ছোটবেলায় কাগজের মধ্যে ঢিল বেঁধে যখন আমরা ঘুরিয়েছি, এটা একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দূরত্বে ঘুরেছে।
এটা থেকে যদি আমরা এভাবে নাড়াতাম তাহলে নির্দিষ্ট একটা বিন্দু কেন্দ্র করে নির্দিষ্ট একটা সময় পর পর এরা অতিক্রম করছে নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা একইভাবে অতিক্রম করছে, তো এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতির আমরা উদাহরণ কি কি জানি? উদাহরণ যদি আমরা দেই, ঘড়ির কাঁটার গতি, তারপরে হচ্ছে আমাদের বই আরেকটা দেওয়া আছে সূর্যের চারদিকে পৃথিবী গতি। এই দুইটা আমরা মনে রাখি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি আর হচ্ছে ঘড়ির কাঁটার গতি। এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তো আমরা পর্যায়বৃত্ত গতিকে আমরা লিখি, পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একই ভাবে অতিক্রম করে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। ঠিক আছে, অর্থাৎ কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার ঘূর্ণনের গতি বা পৃথিবী এবং সূর্য এবং পৃথিবীর যে ঘূর্ণন গতি। ঠিক আছে, তারপর আসলে আমরা সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি এটি এক ধরনের বিশেষ গতি হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি। আসলে আমরা এটা একটু দেখি। সরল স্পন্দন গতির উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি, কম্পনশীল সুরলাকার বা গিটারের তারের গতি। এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এটার অন্য আরেকটা যদি সংজ্ঞা দেখি, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে যায় তবে তার গতিকে স্পন্দন বা দোলন বা সরল স্পন্দন গতি বলে। এর উদাহরণ হচ্ছে আমাদের যে সরল দোলক। সরল দোলককে আমরা এভাবে ঝুলালে এটা অর্ধেক সময় দিকে থাকে, আর এটাকে যদি এভাবে ছেড়ে দিই এটা দুই দিকে যায়। ঠিক আছে, অর্ধেক সময় দিকে থাকে আর অর্ধেক সময় এদিকে থাকে। ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে সরল দোলক। সরল দোলকটা এরকম, এটাকে যখন আমরা টান দিব এটা অর্ধেক সময় দিকে যাবে, এটা ছেড়ে দিলে অর্ধেক সময় দিকে তো থাকবে আর অর্ধেক সময় দিকে যাবে, এটা এভাবে ঘুরতে থাকবে। এটা হচ্ছে আমাদের যে সরল স্পন্দন গতি। তো আমরা এর সংজ্ঞাটা লিখি, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি
পর্যায় কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পথে বিপরীত দিকে চলে, তবে তার এই গতিকে সরল স্পন্দন গতি বলে। এর উদাহরণ কি? সরল দোলকের গতি বা গিটারের তারের গতি। ঠিক আছে, তো আমাদের এর মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা শেষ হলো। তারপর আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে আমাদের রাশি। রাশি নিয়ে এখন আমরা আলোচনা করব। রাশি কি? ফার্স্টে আমাদের কোশ্চেন কি আসবে? রাশি কি? রাশি হচ্ছে আমরা ভৌত জগতে যা কিছু আছে তাই হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছু আছে বলতে আমাদের যেটা পরিমাপ করা যায়, ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটা হচ্ছে আমাদের রাশি। রাশি মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। এই দুইটা হচ্ছে আমাদের রাশি। তো আমরা এখন রাশি নিয়ে আলোচনা করব। রাশির সংখ্যাটা আমরা আগে লিখি। রাশি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। রাশি কি? রাশি হচ্ছে ভৌত জগতে আমাদের আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটা হচ্ছে আমাদের রাশি। তারপর রাশি হচ্ছে আমাদের দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কি অদিক রাশি বা স্কেলার রাশি, আরেকটা হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি। এখন আমরা এই স্কেলার রাশিকে এটা একটু দেখি। যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে অদিক রাশি বা স্কেলার রাশি বলে। অর্থাৎ স্কেলার রাশির যদি আমরা সংজ্ঞাটা সংক্ষেপে লিখি, সেটা শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, তারপর আমরা ভেক্টর রাশি দেখি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন। মান ও দিক, অর্থাৎ মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদেরকে দিক রাশি বা ভেক্টর রাশি বলে। তার মানে হচ্ছে রাশি আমাদের দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি, আর ভেক্টর রাশিকে মান ও দিক দুইটা দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে। মান ও দিক দুইটার আমাদের প্রয়োজন। এখন আমরা যদি আমরা স্কেলার রাশির উদাহরণ দেখি, স্কেলার বা অদিক রাশির উদাহরণ স্কেলার। তো এটার উদাহরণে আমরা কি কি দেখি? আমরা একটা ছন্দ লিখি, অয়েল ডিএম টিভি। কি জন্য এটা লিখলাম দেখো, আমরা শেষ থেকে শুরু করি। বি দিয়ে কি? ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে বেগ। ভেলোসিটি বেগ। ভেলোসিটি মানে হচ্ছে বেগ। তারপর কি?
টি দিয়ে কি? টি দিয়ে হচ্ছে টাইম। টাইম মানে হচ্ছে সময়। এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশির একটা উদাহরণ। তারপর আবার এম দিয়ে কি? ম্যাস। ম্যাস মানে হচ্ছে ভর। আবার টি দিয়ে কি? টি দিয়ে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার বানান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মানে হচ্ছে তাপমাত্রা। তারপর এল। এল দিয়ে কি? এল দিয়ে হচ্ছে লেন্থ। LENGTH, লেন্থ। দৈর্ঘ্য। দৈর্ঘ্য। ই দিয়ে কি? এনার্জি, মানে হচ্ছে শক্তি। আর লাস্ট ওয়ার্ক। ডব্লিউ দিয়ে কি? ওয়ার্ক মানে হচ্ছে কাজ। এগুলো হচ্ছে তোমাদের স্কেলার রাশির উদাহরণ। এগুলো কি? স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ কি কি? কাজ, শক্তি, দৈর্ঘ্য, তাপমাত্রা, ভর, সময়, বেগ। এটাকে যদি আমরা ছন্দে মনে রাখি, সেটা হচ্ছে অয়েল টিএম টিবি। অয়েল টিএম টিবি। ডব্লিউতে কি? ওয়ার্ক মানে কাজ। ইতে এনার্জি ফর শক্তি। এলতে লেন্থ ফর দৈর্ঘ্য। টিতে টেম্পারেচার ফর তাপমাত্রা। এমতে ম্যাস ফর ভর। টিতে টাইম ফর সময়। ভিতে ভেলোসিটি ফর বেগ। তো এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের স্কেলার রাশির যে উদাহরণগুলো আমাদের পরীক্ষায় আসে, এগুলো মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। তারপর আমরা এখন দেখব হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। ভেক্টর রাশি ও সব জ্ঞাত যৌথ। এটি হচ্ছে আমাদের কিসের উদাহরণ? ভেক্টর রাশির উদাহরণ। ও সব জ্ঞাত যৌথ, এটা হচ্ছে আমাদের ছন্দ। উদাহরণে ত দিয়ে কি? ত্বরণ। চ দিয়ে চৌম্বক তীব্রতা। চৌম্বক তীব্রতা। তারপর আবার ত দিয়ে কি? ত দিয়ে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য। আবার বি দিয়ে এখানে কি ব্যাগ হবে? ও সরি, সরি। ভেলোসিটি মানে হচ্ছে দ্রুতি। মিস্টেক। ভেলোসিটি মানে হচ্ছে দ্রুতি। এখানে ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। আবার বিতে বল। এসে সরণ। উতে ওজন। এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশির উদাহরণ। ভেক্টর রাশির উদাহরণ কি কি? ওজন, সরণ, বল, বেগ, তড়িৎ প্রাবল্য, চৌম্বক তীব্রতা, ত্বরণ। ওইখানে আমরা যে ভেলোসিটি লিখেছি, ভেলোসিটির পরিবর্তে ওইখানে হবে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটির অর্থ হচ্ছে দ্রুতি হবে। ঠিক আছে। আশা করি সবাই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ক্লিয়ার। স্কেলার রাশি প্রকাশ করতে শুধু মান দিয়ে আমরা প্রকাশ করতে পারি, আর ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়। তারপর আমরা আসেন আমাদের যে মেইন টপিকে যাই, যেগুলো দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হয়। সরণ।
তারপর আমাদের এখানে কি এসছে? সরণ। সরণ কি? সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। মনে করো তোমাকে বলা হয়েছে যে তোমাকে বলা হয়েছে তোমার বন্ধুর বাসায় যেতে। তোমার বন্ধুর বাসায় যাওয়ার রাস্তা তুমি হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি, ঠিক আছে? তোমার বন্ধুর বাসায় যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা, এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে? তো এদিক দিয়ে যদি যাও এটা হচ্ছে 100 মিটার, আর এদিকে গেলে হচ্ছে এটা হচ্ছে 50 মিটার। তো তোমাকে বলা হচ্ছে নির্দিষ্ট দিকে যেতে হবে। সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে। যদি তোমাকে এদিকে যেতে বলে এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে বললে এদিক দিয়ে যেতে হবে। অর্থাৎ সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। তুমি নির্দিষ্ট দিকে যেতে হবে, অর্থাৎ একটা দিক ব্যবহার করে যেতে হবে। এটা হচ্ছে সরণ। তারপর আসে আমাদের যে দূরত্ব। দূরত্ব যখন বলে আহ, তখন তোমরা যে কোনো দিক ইউজ করতে পারো, তাতে সমস্যা নেই। তুমি যদি এদিক দিয়ে যেতে পারো যাও, তোমার যদি আবার ইচ্ছে হয় তুমি এদিক দিয়ে ঘুরে আবার ওর বাসায় যেতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে দূরত্ব। সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে, আর দূরত্ব হচ্ছে যে কোনো দিকে তুমি যেতে পারো। যে কোনো দিক দিয়ে ঘুরে তুমি যাও, কিন্তু তোমার বাসায় গেলে হয়েছে। কিন্তু সরণ হচ্ছে তোমাকে যে দিক দিয়ে বলবো ওই দিক দিয়ে ওর বাসায় যেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সরণ, ঠিক আছে? মনে করো তোমার বন্ধু তোমাকে কল দিয়ে বললো যে ওর বাসায় যেতে। তো তুমি ওর বাসায় যাওয়ার রাস্তা চিনো, কিন্তু তোমার বন্ধু তোমাকে বললো যে তুমি আমার বাসা থেকে যে উত্তর দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে তুমি আসো। অর্থাৎ এটা হচ্ছে তোমার নির্দিষ্ট দিকে যেতে হচ্ছে। এটা হচ্ছে সরণ। তখন তোমার সাপোজ ধরো তোমার আরেকটা বন্ধু তোমাকে কল দিয়ে বললো বন্ধু আমার বাসায় আস। ওর বাসায় যেতে তোমার 2-3টা পথ জানা আছে, ঠিক আছে? কিভাবে তুমি যেতে পারবে। তো তুমি কি করবে? তুমি যে কোনো একটা পথ বেছে নিয়ে ওর বাসায় যেতে পারলে সেটা হচ্ছে তোমার থেকে ওর বাসা, এটা হচ্ছে দূরত্ব। আর এটা যেহেতু নির্দিষ্ট দিকে ও বলেছে উত্তর দিকে রাস্তাটা দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে সরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে যখন তুমি যাবে এটা হচ্ছে সরণ। আশা করি সবাই সরণটা ক্লিয়ার। তারপর আমাদের কি, আমরা দূরত্ব শিখে ফেলেছি। তারপর আমাদের কি আছে? দ্রুতি। দ্রুতি দ্রুতি কি? আমরা দ্রুতি সমান কি জানি? আমরা জানি দ্রুতি সমান দূরত্ব বাই সময়, m/s। সরি, দূরত্ব বাই সময়। এখন আমরা এটার সঙ্গে কিভাবে লিখবো? দেখুন আমরা এই সূত্রটা থেকে কিন্তু সংজ্ঞা লিখতে পারি কিভাবে। নিচে যেটা থাকবে সময়, ওইটাকে আমরা একক দেখবো। একক সময়ে কোন বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। অর্থাৎ দেখো তুমি যদি এই সূত্রটা জানা থাকে তোমার সংজ্ঞা শিখতে হচ্ছে না, তুমি সূত্রটা দেখে সংজ্ঞা বানাইতে পারতেছো। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তুমি যদি লেখো একক সময়ে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে দ্রুতি বলে, ঠিক আছে? আমরা এটা থেকে দ্রুতির সংজ্ঞা লিখতে পারি। এখন আসেন আমরা এটার দ্রুতির এককটা আমরা বের করি। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তার মানে হচ্ছে দ্রুতির একক হচ্ছে, যেহেতু এস নিচে আছে, মিটার ইনভার্স 1, মিটার ইনভার্স 1। এখন আমরা এর মাত্রা কি? মাত্রা হচ্ছে আমরা এখন এর মাত্রা 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 কি? এল
এল টি ইনভার্স 1, এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দ্রুতির একক, এটা হচ্ছে দ্রুতির মাত্রা। আশা করি সবাই এই দুইটা ক্লিয়ার। এখন আমরা বেগ নিয়ে আলোচনা করব। বেগে কি বলা হয়েছে, বেগ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে। বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে, ওকে, সেটা হচ্ছে বেগ। বি সমান আমরা কি জানি, বি সমান আমরা জানি এস বাই কোন বস্তুর অবস্থানের সরণের এস বাই টি। বি সমান আমরা কি জানি, এস বাই টি। এটাকে আমরা এই সংজ্ঞাটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যেহেতু নিচে টি টি আছে, একক সময়ে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি লিখতে পারি, বেগ। একক সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে, একক সময়ে কোন বস্তুর সরণের হারকে, একক সময়ে যেটা নিচে থাকবে এটাকে আমরা একক সময় ধরবো, একক সময়ে কোন বস্তুর সরণের হারকে আমরা কি বলবো, বেগ বল। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। তো আমরা এস এর একক হচ্ছে সরণের একক মিটার, আর টি হচ্ছে একক সেকেন্ড। বেগের মাত্রা হচ্ছে এমএস ইনভার্স 1, সরি একক, আবার মাত্রা এল টি ইনভার্স 1। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। দ্রুতি আর বেগের মাত্রা একক সেম। এখন আমরা সমবেগ নিয়ে আলোচনা করব, সুষম বেগ বা সমবেগ। এখন আমরা আমাদের যে সুষম বেগ বা সমবেগ নিয়ে আলোচনা করব। সমবেগ কি? সুষম বেগ বা সমবেগ হচ্ছে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে ওই বস্তুর বেগকে সুষম বেগ বা অসমবেগ, সুষম বেগ বা সমবেগ বলে। তার মানে হচ্ছে যখন কোনো বস্তু চলতে থাকে, গতিশীল হতে থাকে, গতিশীল অবস্থায় যদি এর কোনো মান বা দিক পরিবর্তিত না হয়ে যে গতি আছে এই গতিতেই চলতে থাকে, যে মান আছে এই মান নিয়ে চলতে থাকে, কোনো দিক পরিবর্তন না করে, সেটাকে আমরা সমবেগ বা সুষম বেগ বলে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের অসমবেগ। অসমবেগ কি? যদি গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয়। আচ্ছা, অসমবেগটা আমরা দেখি। অসমবেগে কি হবে, গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক মান ও দিক পরিবর্তিত হবে, তখন তাকে আমরা অসমবেগ বলবো। ঠিক আছে, মান ও দিক পরিবর্তন হবে। আর সুষমবেগ বা সুষমবেগ বা সমবেগে সেখানে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাই সেটা হচ্ছে সুষমবেগ বা সমবেগ। সমবেগে বস্তু চলতেই থাকবে, আর এটাতে মান ও দিক পরিবর্তিত হবে, তাই এটা অসমবেগ। ঠিক আছে, সুষমবেগ আর অসমবেগ ক্লিয়ার। তারপর এখন আমরা ত্বরণ আর মন্দন নিয়ে আলোচনা। তো ত্বরণ কি? ত্বরণ, আচ্ছা আমরা ত্বরণ নিয়ে আলোচনা করি। ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। সময়ের সাথে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
ত্বরণকে দ্বারা প্রকাশ করা হয় a সমান b মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে ত্বরণের সূত্র, ঠিক আছে। তারপর এটার আমরা যদি ত্বরণের একক বের করি, এটা হচ্ছে ব্যাগ, ব্যাগের একক মিটার, আর টি হচ্ছে সেকেন্ড, সরি, ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর মাত্রা হচ্ছে মাত্রা মাত্রা এম সরি এল টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। আশা করি সবাই ত্বরণ ক্লিয়ার। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে বেগ বৃদ্ধি পাবে এটার যে হার, এটাকে বলা হয় ত্বরণ। তারপর আমরা এখন মন্দন দেখব। মন্দন কি? মন্দন মানে হচ্ছে সময়ের সাথে বেগ হ্রাসের হার। মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে ত্বরণের বিপরীত, সময়ের সাথে বেগ হ্রাসের হার। মন্দন কি? সময়ের সাথে বেগ হ্রাসের হার, ঠিক আছে। তারপর আমাদের একদম লাস্ট টপিক, আমরা লাস্ট টপিকে চলে এসেছি। লাস্ট টপিক পরন্ত বস্তুর গ্যালিলিও তিনটি সূত্র। আসলে আমরা পরন্ত বস্তুর গ্যালিলিও তিনটি সূত্র নিয়ে আলোচনা করি। আশা করি তোমরা সবাই ত্বরণ আর মন্দন ক্লিয়ার। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, আর মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত, অর্থাৎ সময়ের সাথে বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলি, ঠিক আছে। এখন আসেন আমরা পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করি। আমরা প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আসেন এটা আমরা বুঝি। এটা হচ্ছে যখন আপনি দুইটা বস্তুকে ছাদ থেকে ফেলে দিবেন, একটার ওজন হচ্ছে 5 কেজি, আরেকটার ওজন হচ্ছে ধরেন 20 কেজি, ঠিক আছে। তো দুইটা বস্তুকে যখন ফেলে দিবেন, আমাদের যে বাস্তবতা, এই বাস্তবতায় কিন্তু যে বস্তুটার ওজন বেশি সেটা আগে নিচে পড়বে। কিন্তু গ্যালিলিও সাহেব বলেছেন, যদি বস্তুটার ভর, একটার ভর যদি 5 কেজি হয়, আরেকটার ভর যদি 20 কেজি হয়, অর্থাৎ যত কেজি হোক না কেন, একটা কম একটা বেশি, সেটা ম্যাটার করবে না। কেন? কখন করবে না? যখন স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায়, কি করতে হবে? বিনা বাধায়, অর্থাৎ এখানে কোনো বাতাস থাকতে পারবে না, কোনো বাধা থাকতে পারবে না। তাহলে দুইটা বস্তু সমান সময়ে নিচে নামবে এবং সমান পথ অতিক্রম করবে। এটাই উনি প্রথম সূত্রতে বলেছেন। অর্থাৎ এখানে বায়ু শূন্য থাকতে হবে। বায়ু শূন্য স্থানে যদি আমরা দুইটাকে 5 কেজি ওজনের একটা বস্তু নিই, আরেকটা যদি 30 অথবা আরেকটা যত কেজি নিই না কেন, যত বেশি নিই না কেন, দুইটা যদি একসাথে আমরা ছেড়ে দেই, তাহলে দোনোটা একসাথে মাটিতে নামবে। তারপর আসেন দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ বি ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ বিনা বাধায় যখন কোনো বস্তু নির্দিষ্ট সময়ে বিনা বাধায়, প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের বিনা বাধায় স্থির অবস্থান থেকে হতে হবে, বিনা বাধায় সময়ের প্রাপ্ত বেগ, অর্থাৎ নির্দিষ্ট সময়ে বিনা বাধায় নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক হবে। এই যে বি সমানুপাতিক টি, ঠিক আছে। মানে বি বাড়লে টি বাড়বে, বি কমলে টি কমবে। একটা আর একটা সমানুপাতিক, একটা কমলে একটা কমবে। ব্যস্তানুপাতিক হলে একটা বাড়লে একটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। আর এখানে যেটা এটা কমলো এটা কমবে, এটা কমলো এটা কমবে, ঠিক আছে। বেগ কমলে সময় বাড়বে, সময় কমবে, সময় বাড়লে বেগ বাড়বে, ঠিক আছে। দ্বিতীয় সূত্র ক্লিয়ার। এখন আমরা তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব, পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে একটা দূরত্ব অতিক্রম করবে, এটাকে আমরা কি ধরবো? এইচ, এবং তা ওই সময় টি এর বর্গের সমানুপাতিক হবে। কিসের সমানুপাতিক? সময়ের, অর্থাৎ সময়টা অতিক্রম করতে যে সময়টা, এটা বর্গের সমানুপাতিক। দেখেন উচ্চতা বর্গের সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। আশা করি সবাই এই তিনটা সূত্র ক্লিয়ার। এগুলো হচ্ছে আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। এখন আমরা এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সবগুলো এখানে লিখে দেব, কোনটা কিসের সূত্র সবগুলো এখানে পরিচয় করে দেব। তোমরা দেখো ক্লাসটি।
এগুলা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র এখানে লিখে দিলাম। সবগুলো সূত্র তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের এটা ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র কি b - u/t। ঠিক আছে, এটা সবাই সবাই মনে রাখো। তারপর সমবেগ, বস্তু যখন সমবেগে চলবে, কোশ্চেনে যখন বলবে তখন s = bt, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তারপর b = u + at। তারপর s = ut + half at², এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র। তারপর সমত্বরণ, যখন সমত্বরণে বস্তু থাকবে তখন এই সূত্রটা প্রয়োগ করবে, s = u + b + u/2 × t। আরেকটা হচ্ছে b² = u² + 2as। এখন আমরা প্রত্যেকটার পরিচিতি জানি। s সমান কি? s সমান হচ্ছে দূরত্ব বা সরণ। b হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, t হচ্ছে সময়, a হচ্ছে ত্বরণ। এই সূত্রগুলোর পরিচিতি সবার ক্লিয়ার। এই সূত্রগুলো কখন কিভাবে প্রয়োগ করব সেগুলো আমরা যখন সিকিউ সলভিং এ যাব তখন আমরা প্রত্যেকটা কিভাবে প্রয়োগ করতে হয় সবগুলো আমরা দেখব। ঠিক আছে? তারপরে আসেন পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র এখান থেকে এসেছে। দেখেন b = u + at। এই সূত্রটাকে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে b = u + gt লিখেছি। এর পরিবর্তে অর্থাৎ আমরা g লিখেছি, অভিকর্ষীয় ত্বরণ। যেহেতু এটা পরন্ত বস্তু, উপর থেকে নিচে পড়ে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আর এই সূত্রটা s = ut + half at² এর পরিবর্তে আমরা s = ut + half gt²। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সূত্র b² + u² + 2s এর পরিবর্তে b² + u² + 2gh হবে। এই তিনটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সূত্র। আশা করি সবগুলো সূত্র আপনাদের মুখস্থ রাখবেন, বুঝবেন। তারপর আমরা আগামী ক্লাসে যখন সিকিউ সলভ করব তখন যে সূত্র বলবো এই সূত্রটা মাথায় আনবেন, প্রয়োগ করবেন, সলভ করবেন, হয়ে যাবে। ঠিক আছে? তারই মধ্য দিয়ে আমাদের গতি চ্যাপ্টার, অর্থাৎ যে আমরা আজকে যে ক্লাসটি নিয়েছি এই ক্লাসের বেসিক যে ক্লাস, এই ক্লাসটা শেষ হলো আমাদের পার্ট 1। আগামী পার্টে আমরা এই বেসিকের উপর যত ধরনের সিকিউ এসেছে বিগত বছরে ওই সিকিউ গুলো আমরা সলভ করব। তো তোমরা ক্লাসটা বেসিকটা নোট করেছো, আমি যেভাবে নোট করে দিয়েছি সেম হুবহু এভাবেই নোট করো। এভাবে তোমরা বই দেখারও দরকার নেই। আমি বলবো বই দেখারও আর দরকার নেই। তোমরা আমি যেভাবে বলছি নোটটা পড়ো, শিখো। আর যখন আমরা আগামী ক্লাসের যে সিকিউ সলভিং ক্লাসটা আপলোড করব তখন তোমরা সিকিউ দেখবে আর সলভ করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা সিকিউ কিভাবে অ্যান্সার করতে হয়, এবং পাশাপাশি এমসিকিউ জন্য তোমাদের একটা বিট গড়ে দিয়েছি বেসিকে। বেসিকে তোমাদেরকে এমনভাবে পড়িয়েছি যাতে তোমরা বেসিক পড়ে তোমরা সিকিউ এমসিকিউ দুইটাই কভার হয়ে যায়। ক খ তোমরা অনেকে সিকিউ যে ক খ ওইগুলোতে দুর্বল, পারো না। এই বেসিক পড়লে তোমরা সিকিউর ক খ গুলো খুব সহজে আনসার করে আসতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আর ক্লাস শেষ করার আগে আরেকটা কথা বলে রাখছি, আমাদের যদি এই নোটটা প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমরা নোটটা আপলোড করে দেব। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দাও যেন ওরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। কারণ তোমরা সারা বছর অনেক জায়গায় ফিজিক্স পড়েছো, কিন্তু এখনো অধ্যায় শেষ হচ্ছে না। এই গতি চ্যাপ্টারটার পিছনে হয়তো কমপক্ষে 2 থেকে 3 মাস সময় দিয়েছো, তারপরও এই প্রাইভেটে গিয়েছো ওই প্রাইভেটে গিয়েছো, কিন্তু ক্লাস শেষ হচ্ছে না, বুঝতেছে না গতি কি। কিন্তু আজকের ক্লাস করার পর গতি তুমি একদম পানি ভাত দেখবে। ঠিক আছে? তো আর গতি নিয়ে চিন্তা করতে হবে না। নেক্সট ক্লাস জন্য অপেক্ষা করো। সিকিউ যখন পাবে তখন দেখবে গতি একদম ফানি হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।